non-steroidal anti-inflammatory drugs or NSAID, very important for your examination. কি কোশ্চেন আসে? সবচেয়ে বড় কোশ্চেন নাম্বার 1 যে enumerate non-steroidal anti-inflammatory drugs. Number 1. Number 2, mechanism of action, adverse effect, indications and contraindications of prototype NSAID, that is aspirin. Long question. Next, short note, আগের দিন বলেছিলাম explain why aspirin is used in the treatment of ischemic heart disease. কোশ্চেনটা ঘুরিয়ে কিভাবে আসতে পারে? low dose aspirin is used in the treatment of myocardial infarction. আর কি দিতে পারে? যে aspirin should be stopped 1 week before any surgery. explain why. প্রত্যেকটা আগের দিন বলেছি, ঠিক আছে? আর অ্যাসপিরিনে কি দিতে পারে? অ্যাসপিরিন is contraindicated in patients with peptic ulcer disease or aspirin can cause gastrointestinal ulceration or bleeding. Explain why. Aspirin is contraindicated in children with below 6 years post viral Reye's syndrome. Explain why. Aspirin is contraindicated in children below 6 years after viral infection. হলো Reye's syndrome, very important, ঠিক আছে? আর কি দিতে পারে? যে aspirin or NSAID should be avoided in patients with chronic kidney disease or CKD. তাহলে এতগুলো লং এবং শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। ওকে, বি ভেরি প্রিপেয়ার্ড। যদি বলে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, আমি বলবো অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ। এই কোশ্চেন বোধহয় প্রত্যেক বছর এসছে তোমাদের ফাইনাল এক্সামে বা ভাইভাতে, এটা প্রবলেম সলভের হিসেবেও দেওয়া থাকবে। আচ্ছা, স্যালিসাইলিন দেখো, শুনে নাও একটুখানি। উইলো গাছের বার্ক থেকে প্রথম স্যালিসাইলিন ডেভেলপড হয় ইন দ্য ইয়ার 1899. It was used in the treatment of rheumatic fever at that point of time. Basically, it is an anti-inflammatory, inhibiting the COX enzyme, that is cyclooxygenase 1 and 2. Okay, and inhibiting the arachidonic acid pathway. Two pathways are there, lipoxygenase and cyclooxygenase. Basically, it deals with the cyclooxygenase pathway. একটা পিন প্রিক ইনজুরি হয়েছে, হওয়ার পর দেখো এই যে পিনটা ঢুকে গেছে, হওয়ার পর একটা লোকাল ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হলো। হ্যাঁ, এই লোকাল ইনফ্লামেটরি রেসপন্সটাই পেন মেডিয়েট করছে, ঠিক আছে তো? অ্যান্ড দিস ইনফ্লামেটরি মেডিয়েটার্স আর ব্লকড বাই these NSAID drugs. Basically, they are non-steroidal and blocks the prostaglandin synthesis, non-narcotic, non-opioid, aspirin-like analgesics. সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা মনে রাখতে হবে যে অ্যাসপিরিন হচ্ছে একমাত্র NSAID যেটা সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ইনহিবিট করে ইরিভার্সিবলি। নেভার এভার ফরগেট, ঠিক আছে? কেন ইরিভার্সিবল ব্লক করে? Because it causes acetylation of the cyclooxygenase enzyme, ঠিক আছে? All other newer generation drugs like diclofenac, ibuprofen, যেগুলো আজকে আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু সব রিভার্সিবল ব্লকার। হলো, এই জন্য এদের কোনো প্লেটলেটের উপর এফেক্ট থাকে না নিউয়ার ড্রাগসের। কক্স আমরা জানলাম আগের দিন দুটো, কক্স 1 এবং কক্স 2. কক্স 1 is basically housekeeping and it maintains gastric mucosal barrier, okay, blood vessel vasodilatation. And on the other hand, COX-2, which is mainly responsible in the inflammatory process. Medicines are there, all salicylates, aspirin, paracetamol, এগুলো আর বলছি না। প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটরস এখন আমরা এসে গেছে। দেখো, যদি আমরা এখানে দেখি, দেখো COX ইনহিবিশন, আমাদের টার্গেট হচ্ছে সবসময় COX-2 ইনহিবিশনে যেতে হবে। COX-1 ইজ হাউসকিপিং।
ইনফ্লামেশনে কক্স-2 কাজ করে। দেখো প্রথম যখন ড্রাগ আবিষ্কার হয়েছিল অ্যাসপিরিন টাসপিরিন কিটোরোল্যাক এগুলো ইন্ডোমেথাসিন সব কক্স-1 এর দিকে এফেক্টেড ছিল বেশি। তারপর যত আমরা নিউয়ার জেনারেশন ড্রাগসের দিকে এসছি এবং লেটেস্ট দেখো ডাইক্লোফেনাক প্রেফারেন্সিয়াল কক্স-2 মানে ডাইক্লোফেনাকের কক্স-1 এফেক্টও আছে, কক্স-2 এফেক্টও কিছুটা আছে। এবং আরও যত আমরা এগোচ্ছি, যেমন এখন ইটোরিকক্সিব ইউজ করি, দেখো ইটোরিকক্সিব ইজ সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। সো যত সময় গেছে এবং যত নিউয়ার ড্রাগ এসছে আমরা ধীরে ধীরে কক্স-1 থেকে কক্স-2 এর দিকে শিফট করেছি। ওকে, অ্যান্ড দিস ড্রাগস আর ইরিভার্সিবল ব্লকার্স, এবং এখন যেগুলো ইউজ করছি দোজ আর বেসিক্যালি রিভার্সিবল ব্লকার্স। ওকে, যেটা বললাম ভেরি ইম্পর্টেন্ট, ইসকেমিক হার্ট ডিজিজ প্লেটলেট অ্যাক্টিভেশন, ইট ইনহিবিটস প্লেটলেট অ্যাক্টিভেশন বাই inhibiting the thromboxane A2 formation. Okay, platelet being anucleate, it does not contain nucleus. আবার বলে দিচ্ছি, প্লেটলেট যেহেতু নিউক্লিয়াস থাকে না তাই একবার থ্রম্বক্সেন A2 মানে কক্স এনজাইম প্লেটলেটে ইনহিবিট হয়ে গেলে বাই অ্যাসপিরিন হুইচ ইজ অ্যান ইরিভার্সিবল ইনহিবিশন। ওকে, তাহলে অ্যাসপিরিন যদি একবার ইরিভার্সিবলি প্লেটলেটের কক্স এনজাইমকে ইনহিবিট করে দিতে পারে, প্লেটলেটের নিউক্লিয়াস নেই তাই ও আর সেকেন্ড কক্স এনজাইম তৈরি করতে পারবে না। সো ডিউরিং ইটস এন্টায়ার লাইফ টাইম অফ দ্যাট প্লেটলেট, দ্যাট ইজ 7 to 10 days, platelets aggregating action is lost permanently. Until and unless new platelet is being synthesized, that platelet is permanently deactivated in terms of aggregation. That's why aspirin has a half-life of 3 hours, but its effect will persist for 1 week because of the irreversible block. এই কারণেই আমাদের কোনো অপারেশন করার আগে 1 সপ্তাহ আগে অ্যাসপিরিনকে বন্ধ করে দিতে হবে, otherwise there is a high chance of operative bleeding. Okay, তাহলে দেখো যখন অ্যাসপিরিন অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, বেসিক্যালি ভিসেরাল পেইন এগুলোতে আমরা দেবো, ইনফ্লামেটরি কম্পোনেন্ট আছে এরকম পেনই দেওয়া যাবে। অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক অ্যাকশন, বেসিক্যালি অ্যান্টিপাইরেটিক অ্যাকশন কি করে করে, ইট ব্লকস দ্য প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন দ্য হাইপোথ্যালামাস অ্যান্ড দ্যাট রেজাল্টস ইন ইনক্রিজিং দ্য থ্রেশহোল্ড ফর ফিভার, ওই জন্য আমরা ফিভারটা বুঝতে পারি না। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্টিপাইরেটিক অ্যাকশন। সো অল টাইপ অফ আর্থারাইটিস যেমন অস্টিওআর্থারাইটিস, রিউমাটিক আর্থারাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ওকে, মাইল্ড টু মডারেট অল ইনফ্লামেটরি পেইন, ওকে, পোস্ট ট্রমাটিক পেইন, ইনজুরি হয়েছে কারো, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পোস্ট ট্রমাটিক পেইন, অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যাকিউট গাউট, ডিসমেনোরিয়া, ওকে, পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, ওকে, উইথ অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং, ওকে, সেখানেও কিন্তু আমরা এই NSAID দিতে পারি। এছাড়াও এখন কোথায় দেওয়া যাচ্ছে বলছে ক্যান্সার প্রিভেনশনে, ইট প্রিভেন্টস কোলন ক্যান্সার বলছে, তো অ্যাসপিরিন ক্যান বি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ কোলন ক্যান্সার অলসো, এখন রিসেন্ট তাই বলছে। এছাড়াও মাইগ্রেনে দেওয়া যেতে পারে, হেডেক, মাইগ্রেন এগুলোতে দেওয়া যেতে পারে। অ্যাটিপিক্যাল ইউজ কি, বা যেটা কোশ্চেন হতে পারে যে নন ইনফ্লামেটরি ইউজ অফ NSAID। NSAID একটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ইনফ্লামেশন নেই কিন্তু তুমি দেবে কোথায়, in the treatment of patent ductus arteriosus, okay, PDA indomethacin, এটা নিয়ে ডিসকাস করব আজকে, এগুলো আর বলছি না, এগুলো তো অলরেডি ডিসকাসড। অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন অফ অ্যাসপিরিন, কক্স এনজাইম ইনহিবিশন, লো ডোজ অ্যাসপিরিন, colon cancer prevention, এই যে colon, some studies suggest that long term use of aspirin at low doses is associated with a lower incidence of colon cancer. Gastrointestinal side effect কাদের বেশি হবে, দেখো যাদের এজ মোর দ্যান 65 ইয়ার্স, ওকে, জেরিয়াট্রিক পপুলেশন, তাদের কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল গিভিং অ্যাসপিরিন, ভেরি ভেরি কেয়ারফুল, ওকে, জেরিয়াট্রিক পপুলেশন। লং টার্ম যারা অ্যাসপিরিন NSAID নিচ্ছে, একটা রিউমাটয়েড আর্থারাইটিক পেশেন্ট, ওকে, তার দীর্ঘদিনের ব্যথা, ওকে, ক্রনিক পেইন, পেশেন্ট বলবে তোমাকে আমার 5 বছর ধরে পেইন চলছে, আমি হাঁটতে পারি না, আঙুলগুলো সকালবেলা আটকে যায়,
আঙুলগুলো জয়েন্টগুলো ছোট ছোট জয়েন্টগুলো ফুলে যায়। তুমি এসোডাটার আর ফ্যাক্টর করলে, এসোডাটার সিগনিফিকেন্স নেই এখন, আর ফ্যাক্টর করলে বা অ্যান্টিসিসিবি করলে দেখলে রিউমাটয়েড আর্থারাইটিস। তো এই পেশেন্টকে বহুদিন এনএসএআইডি খেতে হবে। ওকে, মেবি লাইফ লং। ওকে, তাহলে এই ধরনের পেশেন্টগুলো যাদের আর কোনো উপায় নেই, ওকে, তুমি যদি মরফিন বা ওই ধরনের কোনো ড্রাগ দাও তাহলে তার উপর অ্যাডিকশন হয়ে যাবে। ওকে, তো ইউ হ্যাভ নো অপশন। এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু, এবং বয়স যদি বেশি হয়, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পিরিয়ডিক্যালি ক্রিয়েটিনিন চেক করা, কারণ রেনাল টক্সিসিটি আছে, এগুলো দেখতে হবে। প্রেশার চেক করা, হার্ট ফেলিওর হচ্ছে কিনা, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল গিভিং NSAID ইন জেরিয়াট্রিক পপুলেশন। আর কি হয়? আয়ন ট্র্যাপিং হয়। আয়ন ট্র্যাপিংটা কি? আয়ন ট্র্যাপিং হচ্ছে আমরা জানি স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, আর স্টমাকটা কি? অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক ড্রাগ ইন অ্যান অ্যাসিডিক মিডিয়াম কি হবে? নন আয়োনাইজড। নন আয়োনাইজড হলে কি হবে? অ্যাবজর্পশন বেশি হবে। তাহলে ও কি করবে? ইন্টেস্টিনাল মিউকোসা দিয়ে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা দিয়ে স্টমাকের মিউকোসাল ব্যারিয়ারের মধ্যে ঢুকে যাবে। মিউকোসাল ব্যারিয়ারের মধ্যে যখন ঢুকে যাবে, তখন মিউকোসাল ব্যারিয়ারের ভিতরে অ্যালকালাইন মিডিয়াম, তাহলে তখন ড্রাগটা কি হবে? অ্যাসিডিক ড্রাগ ইন অ্যান অ্যালকালাইন মিডিয়াম, তাহলে আয়োনাইজড হয়ে যাবে। আয়োনাইজড হয়ে গেলে কি হবে? ওখান থেকে বেরোতে পারবে না। সো দেয়ার উইল বি আয়ন ট্র্যাপিং। যেই আয়ন ট্র্যাপিং হবে, তাহলে ড্রাগটা কি হলো? মিউকোসাল ব্যারিয়ার ভেতরে গিয়ে ইরিটেশন করতে শুরু করলো, অ্যান্ড দেয়ার ইজ গ্যাস্ট্রিক মিউকোসাল লস। এটা একটা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে বিকজ ইট ইনহিবিটস প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস, তাহলে মিউকোসাল লেয়ারটার পরিমাণটাও কমিয়ে দেবে, কারণ মিউকোসাল ব্যারিয়ার ইজ মেনটেন বাই প্রস্টাগ্ল্যান্ডিনস। নাম্বার 3 কি করতে পারে? অ্যাসপিরিন আমরা কি জানলাম? ব্লিডিং টাইম বাড়িয়ে দিতে পারে। তাহলে একটা গ্যাস্ট্রিক আলসারেশন হবে, মিউকোসাল ব্যারিয়ার লস হয়ে যাবে, আর যদি ব্লিডিংটা বেড়ে যেতে পারে, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হেমারেজ হবে। ওকে, so that's why aspirin or NSAID is contraindicated in patients with gastric ulcer, and you have to be very careful in long term aspirin use. Okay, আর কি মেজর সাইড এফেক্ট দেখো? এন্টায়ার নেফ্রন তাতে কিন্তু কক্স এনজাইমই কাজ করছে। তোমরা যদি দেখো, দেখো এই ব্লু গুলো হলো কক্স 1। ওকে, দেয়ার, এই ব্লু গুলো হচ্ছে কক্স 1 and greens they are COX-2. So all the glomerular filtration is maintained by prostaglandins, which is maintained by COX-1 and COX-2. তাহলে আমরা যদি NSAID লং টার্ম দিই, তাহলে এই যে glomerular filtration rate, that will be 100% that will be hampered. Okay, COX-2 কি করে? COX-1 COX-2 দেখো মোস্ট কমন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন রিডিউসেস অ্যান্ড অ্যালডোস্টেরন রেনিন রিলিজকে স্টিমুলেট করে। আর কি করে? ভ্যাসোডাইলেটেশন করে। তাহলে আমরা যদি এটাকে ব্লক করে দিই NSAID দিয়ে, তাহলে কি হবে? দেয়ার উইল বি ভ্যাসোকনস্ট্রিকশন। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয়, রেনাল ভ্যাসোকনস্ট্রিকশন, তাহলে দেয়ার উইল বি লেস ব্লাড টু দ্য কিডনি, রাইট? If there is renal vasoconstriction, there will be permanently less blood to the kidney, so there will be renal necrosis, tubular necrosis. Okay, renal ischemia, that will ultimately cause renal parenchymal disease and in long term chronic kidney disease. তাহলে CKD যদি পেশেন্টের থাকে, বিশেষ করে স্টেজ 4 স্টেজ 5, যেখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 30 এর নিচে নেমে যাচ্ছে, সেখানে কিন্তু NSAID একেবারেই কন্ট্রাইন্ডিকেটেড। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 মানে বিটুইন 30 to 60 and more than 60 GFR, তাতে কিন্তু আমরা NSAID রিডিউসড ডোজে, ডোজ রিডাকশন করে দিলেও দিতে পারি, ইফ অ্যাট অল রিকোয়ার্ড, যদি বেনিফিট রিস্কের থেকে বেশি হয়। কি করবে দেখো? তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার যদি বেশি রিটেনশন করে, তাহলে হার্ট ফেলিওর হতে পারে, হাইপার টেনশন হতে পারে, কিডনি ডিজিজ তো হতেই পারে। তাহলে কতগুলো সাইড এফেক্ট দেখো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্ট, ওকে, ক্রনিক কিডনি ডিজিজ করতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং করতে পারে, হাইপার টেনশন করতে পারে, ক্রনিক হার্ট ফেলিওর করতে পারে, ওকে, বাচ্চাদের ক্ষেত্রে রেইজ সিনড্রোম করতে পারে। ওকে, তাহলে এত সাইড এফেক্ট প্রোফাইল, এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু ধীরে ধীরে ওল্ড জেনারেশন ট্র্যাডিশনাল NSAIDs বা অ্যাসপিরিন
কিটোরোল্যাক, এই যে পুরনো NSAID গুলো, ইন্ডোমেথাসিন, এগুলো কিন্তু আস্তে 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 আমরা কমিয়ে এনেছি এবং রিসেন্ট ড্রাগসের দিকে যাওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ হাউসকিপিং COX-1 কে ছেড়ে COX-2 ইনহিবিশন, দ্যাট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ইনহিবিশনের দিকে যাওয়ার চেষ্টা করেছি এবং যত সায়েন্স COX-2 এর দিকে এগিয়েছে তত কিন্তু এই সাইড এফেক্ট প্রোফাইল ধীরে ধীরে কমতে থেকেছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের পরীক্ষার জন্য জেনে রাখো, সেটা হচ্ছে অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা। আগের দিনও বলেছিলাম যে অ্যাসপিরিন সেন্সিটিভ পারসনস যারা, তাদের কিন্তু অ্যাজমা করতে পারে। কি করে করে? কারণ দেখো COX-1টা আমরা ইনহিবিট করে দিচ্ছি বাই NSAID, তাহলে মোর অ্যারাকিডোনিক অ্যাসিড ইজ অ্যাভেলেবল ফর এই লিউকোট্রাইনস lipoxygenase pathway. So if there is more leukotriene in the respiratory tract, then there is bronchospasm. সবার হবে না, those who are aspirin sensitive individual তাদেরই কিন্তু অ্যাসপিরিন অ্যাজমাটা হতে পারে। খুব কমন কোশ্চেন, এটা আমি কখন বলতে ভুলে গেলাম, শর্ট নোট আসে অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা। Also it can cause metabolic acidosis and compensatory respiratory alkalosis. এগুলো পড়বে, আর বলার আজকে আর বলার সুযোগ নেই। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসে, তখন ভুলে গেলাম বলতে, লিখে রাখো ফোর্সড, এক্সপ্লেন হোয়াই ফোর্সড অ্যালকালাইন ডাইউরেসিস, forced alkaline diuresis is used in the treatment of acute salicylate poisoning, অর্থাৎ forced alkaline diuresis is required in the treatment of acute salicylate poisoning. ওকে, অ্যাকিউট স্যালিসাইলেট পয়জনিং এ কি হয়, মানে প্রচুর পরিমাণে অ্যাসপিরিন কেউ যদি খেয়ে নেয়, ওকে, বা অ্যাসপিরিন টক্সিসিটি হয়ে যায় কোনো কারণে, তাহলে কি হতে পারে? অ্যাসপিরিনটা আমরা কি জানি অ্যাসিডিক ড্রাগ, ওকে। সো বেসিক্যালি ইট কজেস ইন হাই ডোজ মেটাবলিক অ্যাসিডোসিস, ওকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি অ্যালকালোসিস করে দিই তাহলে প্রবলেমটা সলভ হয়ে যায়। সেই জন্য আমরা কি করি? প্রচুর পরিমাণে ফ্লুইড দিই পেশেন্টকে, আর ফ্লুইডের সঙ্গে কি করি? সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিই হাই ডোজে। সোডিয়াম বাইকার্বনেট যদি দিয়ে দিই তাহলে সোডিয়াম বাইকার্বনেট উইল ইনক্রিজ দ্য পিএইচ অফ দ্য ইউরিন, টার্গেট ইজ মোর দ্যান 7.5 পিএইচ। ইউরিন পিএইচ যদি মোর দ্যান 7.5 চলে যায় তাহলে স্যালিসাইলেট যেটা ইউরিনারি এক্সক্রিশন হচ্ছিল সেটার এক্সক্রিশনটা অনেক বেড়ে যাবে, ওকে, কারণ ওটা আয়োনাইজড হয়ে যাবে আর রিঅ্যাবজর্পশন হতে পারবে না ইন অ্যালকালাইন মিডিয়াম, ওকে। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, ফোর্সড অ্যালকালাইন ডাইউরেসিস, ওকে। আর কি দিই? সঙ্গে ভিটামিন কে দিই, কারণ আয়নারটা কমানো দরকার। খুব ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন ইজ অ্যান এক্সাম্পল অফ মিক্সড অর্ডার কাইনেটিক্স, মানে আমরা জানি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স। অ্যাসপিরিন হচ্ছে ড্রাগ একটা যেটা অদ্ভুত মিক্সড অর্ডার কাইনেটিক্স, মানে যখন কম ডোজে থাকে, ধরো তুমি 500 দিচ্ছ, 600 দিচ্ছ, তখন অ্যাসপিরিন ফার্স্ট অর্ডার মেনটেন করবে, যে অ্যালকোহলের মতন। যেই ওটা তুমি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডোজে চলে যাবে, মানে তুমি 1 গ্রাম করে দিচ্ছ, 2 গ্রাম করে দিচ্ছ, 3 গ্রাম করে দিচ্ছ পেশেন্টকে পার ডে, তখন কিন্তু ওটা ফার্স্ট অর্ডার থেকে স্যাচুরেশন কাইনেটিক্সে ঢুকে যাবে, মানে জিরো অর্ডার কাইনেটিক্সে ঢুকে যাবে। তাহলে কি? লো ডোজ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, হায়ার ডোজ জিরো অর্ডার কাইনেটিক্স। সো অ্যাজ এ হোল আমরা বলতে পারি ইট ইজ ফলোয়িং মিক্সড অর্ডার কাইনেটিক্স অ্যাসপিরিন, ওকে। খুব ইম্পর্টেন্ট, একমাত্র ড্রাগ, আর একটা আছে সেটা হচ্ছে ফেনাইটোয়াইন। এই দুটো মাত্র ড্রাগ যেটা থেরাপিউটিক্যালি ইউজ হয়, ফলোজ মিক্সড অর্ডার কাইনেটিক্স, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ, অ্যাসপিরিন লো ডোজে হাফ লাইফ ছিল 3 আওয়ার্স, যখন হাই ডোজে গেল তখন চলে গেল হাফ লাইফ 15 আওয়ার্স, ওকে, বোঝা গেল? অ্যাসপিরিনের আরো একটা হাফ লাইফ আছে যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ, সেটা হচ্ছে 7 দিন, কারণ অ্যাসপিরিন প্লেটলেটটাকে ব্লক করছে 7 দিনের জন্য, তাই না? প্লেটলেটটা তো পার্মানেন্ট ব্লক করে দিচ্ছে, তাহলে সেই এফেক্টটাও তো ধরতে হবে। অ্যাসপিরিন 3 ঘন্টায় প্রথমে বেরিয়ে চলে গেল, তারপর 15 ঘন্টায় বেরিয়ে চলে গেল, কিন্তু যে প্লেটলেটটাকে ব্লক করেছিল তার এফেক্ট তো 15 ঘন্টারও পরে 7 দিন থাকবে। তাহলে একটা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ, একটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ, একটা হচ্ছে বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ। দ্যাট ইজ প্লাজমা হাফ লাইফ 3 আওয়ার্স,
elimination half life 15 hours, biological effect half life is 7 days. হলো, very critical drug. Should not be given in pregnancy and lactating mothers and G6PD deficiency. Should not be given with probenecid, should not be given with warfarin, কারণ এটা ইম্পর্টেন্ট লিখে রাখো। ড্রাগ ইন্টারাকশন কোন দুটো পড়বে, অনেক কিছু আছে, শুধু এই দুটো পড়বে, অ্যাসপিরিন অ্যান্ড ওয়ারফারিন should not be given at the same time. Explain why. Aspirin and warfarin should not be given at the same time. Explain কেন? কারণ অ্যাসপিরিন ইজ অ্যান অ্যান্টিপ্লেটলেট, ওয়ারফারিন তোমাদের এখনো পড়ানো হয়নি, ওয়ারফারিন হেপারিন ইজ অ্যান অ্যান্টিকোয়াগুল্যান্ট। তাহলে দুটোই যদি দিই তাহলে there is increased chance of bleeding. Okay, so both should not be given at the same time. Okay, aspirin and warfarin should not be given at the same time. আরেকটা explain হয় কি আসে, aspirin should not be used with probenecid. ওকে, প্রোবেনেসিড কি করে, প্রোবেনেসিড ইউরিকোসিউরিক ড্রাগ, মানে দেখো প্রোবেনেসিড কি করে, এই যে ইউরিন দিয়ে ইউরিক অ্যাসিডটাকে বেরিয়ে যেতে সাহায্য করে, ইউরিকোসিউরিক। ওকে, ইট কজেস রিলিজ অফ ইউরিক অ্যাসিড থ্রু ইউরিন বাই ইনহিবিটিং দ্য রিআপটেক প্রসেস বাই মেমব্রেন ট্রান্সপোর্টার্স। হলো, অ্যাসপিরিন যদি আমরা দিই কি করবে, অ্যাসপিরিন উইল কম্পিট উইথ প্রোবেনেসিড ফর দ্য মেমব্রেন ট্রান্সপোর্টার। অ্যাসপিরিন কি করবে, অ্যাসপিরিন উইল কম্পিট উইথ প্রোবেনেসিড ফর বাইন্ডিং উইথ দ্য মেমব্রেন ট্রান্সপোর্টার। তাহলে দুজনের মধ্যে যদি একটা কম্পিটিশন হয় তাহলে লেস প্রোবেনেসিড উইল বাইন্ড, ইফ লেস প্রোবেনেসিড উইল বি বাইন্ডিং টু মেমব্রেন ট্রান্সপোর্টার, so there will be less uric acid reabsorption. Okay, sorry, less uric acid release from urine, so decrease or reduction in the uricosuric effect of probenecid. So aspirin and probenecid should not be used together. Okay, very important. যে কটা এক্সপ্লেন হয় দিলাম এইগুলো একদম ক্রিম, এটাই কোশ্চেন, এর বাইরে কোশ্চেন হয় না। যা বলছি পুরো চ্যাপ্টার পর না পর এই কটা জিনিস একদম পড়ে আসবি, যে কটা এক্সপ্লেন হয়, যে কটা কোশ্চেন দিলাম ওই কটা কোশ্চেনই আসবে, নাথিং উইল কাম আউটসাইড ফ্রম দ্যাট। ওকে, গ্যারান্টেড। সো বি ভেরি কেয়ারফুল। এই কোশ্চেন বিশেষ করে অ্যাসপিরিন ইন অ্যান্টিপ্লেটলেট, বারবার করে বলে দিচ্ছি, এই কোশ্চেনে অ্যান্সার দিতে না পারলে ইমপ্রেশন খারাপ, কারণ যেই এক্সামিনার হোক তিনি চাইবেন এই কোশ্চেনটার অন্তত অ্যান্সার বেরোক, বিকজ যেদিন থেকে তোরা ক্লিনিক শুরু করবি এই পেশেন্ট পাবি। অ্যাসপিরিন ইউ হ্যাভ টু গিভ, একটা পেশেন্ট এমআই এলো যাই এলো তোকে একটা অ্যান্টি লো ডোজ অ্যাসপিরিন দিতেই হবে। হসপিটালে অপারেশন হবে, পেশেন্টের তোদের বিং অ্যান ইন্টার্ন, বিং অ্যান হাউস স্টাফ, ইউ হ্যাভ টু চেক ওয়েদার অ্যাসপিরিন ইজ গোয়িং অন অর নট, তোকে এটা ব্লক করতে হবে 7 দিন আগে। ওকে, জেনারেল সার্জন তো আর ব্লক করবে না, এসে সে ওটিটা করবে। বিং অ্যান জুনিয়র স্টাফ ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য পেশেন্ট। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপিরিন অ্যান্টিপ্লেট। যাই হোক, এতক্ষণ তো গেল আগের দিনের ডিসকাশন, এইবারে আমরা আসছি দেখো, তাহলে এইবারে আমাদের টাইম হলো যে আমরা নন সিলেক্টিভ ইরিভার্সিবল ব্লকার থেকে রিভার্সিবল ব্লকারে চলে এলাম, নিউয়ার ড্রাগস। এতক্ষণ যা আলোচনা করলাম এটা ইউজ হয় না অ্যাসপিরিন, এবার যা আলোচনা করছি সেটা আমরা একটা পেইন পেশেন্টকে দেব। কি দেব, সবচেয়ে কমন ড্রাগ কি, আইবুপ্রোফেন, ব্রুফেন, সবাই আমরা নাম শুনেছি। ব্রুফেন কি, is a medicine in the essential drug list. No long-term effects on platelet aggregation. It is a chiral drug. Only S enantiomer acts analgesically. Half-life কি, just 2 hours. ওকে, half-life 2 hours হওয়ার জন্য কি সুবিধা হয়, আমরা বারবার করে ওষুধটা দিতে পারি। অর্থাৎ একটা পেশেন্ট তার ব্যথা হচ্ছে, অ্যাকিউট পেইন, আমি ওষুধটা দিলাম, অ্যাকিউট পেইন কেটে গেল, কাজ শেষ। আবার যদি ব্যথা হয় আবার এটা দিতে পারি, বিকজ ইট হ্যাজ এ শর্ট হাফ লাইফ। Okay, and very safe drug. Okay, one of the few NSAID that can be given over the counter. অর্থাৎ আইবুপ্রোফেন এতটাই সেফ যে ইট ক্যান বি গিভেন ওভার দ্য কাউন্টার ফর শর্ট ডিউরেশন। পেশেন্টের 5 দিন 6 দিনের জন্য আইবুপ্রোফেন দরকার পড়লে সে যদি কাউন্টারে যায়, মেডিসিন কাউন্টারে, তার কোনো প্রেসক্রিপশন কিন্তু লাগবে না। ইউ ক্যান গিভ আইবুপ্রোফেন or a pharmacist can give ibuprofen without a doctor's prescription, just like paracetamol.
ওকে, মেকানিজম আর অ্যাডভার্স এফেক্ট কিছু নেই, যা মেকানিজম এতক্ষণ আমরা আলোচনা করলাম মেকানিজম এগুলো সব সেম, অ্যাডভার্স এফেক্টও সব সেম, লেসার অ্যাডভার্স এফেক্টস, তো আলাদা করে কিছু ডিসকাশন করার নেই সেগুলো নিয়ে। নেক্সট কি দেখো, ডাইক্লোফেনাক। হ্যাঁ, ডাইক্লোফেনাক প্রবাবলি ইউ হ্যাভ হার্ড অল দিস ড্রাগস, হ্যাঁ, ভলিনি স্প্রে, রাইট, জেরোডল পি, তাই না, অল দিস ড্রাগস আর ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক। দেখো এর একটা আইবুপ্রোফেনের থেকে লাভ কি ডাইক্লোফেনাক দিয়ে, ডাইক্লোফেনাক আরেকটু বেশি পাওয়ারফুল, ওকে, ধরে নেওয়া হয়, ক্লিনিক্যালি এভিডেন্স অতটা নেই, যাই হোক দুটো জিনিস ডাইক্লোফেনাকের অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, একটা হচ্ছে এর হাফ লাইফ আর একটু বেশি, 6 to 8 আওয়ার্স, তার ফলে অ্যাকিউট পেনে দিতে পারবো, আর একটু কম ফ্রিকোয়েন্সিতে দিলেও হবে, দিনে 2বার বা 1বার ডাইক্লোফেনাক দেওয়া যথেষ্ট। আর কি করা যায় ডাইক্লোফেনাকের, ডাইক্লোফেনাকের একটা অ্যাডেড প্রপার্টি আছে যে ইট গেটস অ্যাকুমুলেটেড ইন দ্য সাইনোভিয়াল ফ্লুইড, দেখো ইট পারসিস্ট ফর ওভার 11 আওয়ার্স ইন সাইনোভিয়াল ফ্লুইড, তার ফলে কি হবে যে সাইনোভাইটিস যেটা ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজের সঙ্গেও অনেক সময় থাকে, তাতে কিন্তু ডাইক্লোফেনাক উইল বি মাচ মোর এফেক্টিভ ইন পেইন রিডাকশন। ওকে, আরেকটা কি ডাইক্লোফেনাকের সুবিধা, ডাইক্লোফেনাক ইজ অ্যাভেলেবল অ্যাজ প্যারেন্টেরাল, অ্যাজ অ্যাভেলেবল অ্যাজ ওরাল অ্যান্ড অলসো ইন স্প্রে অ্যান্ড জেল ফর্ম। তাহলে স্প্রে অ্যান্ড জেল ফর্মে থাকার জন্য আমরা কিন্তু টপিক্যালি ডাইক্লোফেনাক ইউজ করতে পারি। টপিক্যাল ডাইক্লোফেনাকের সুবিধা কি, ইট ল্যাক্স গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্ট, তাই না, ইট ল্যাক্স রেনাল টক্সিসিটি, আমরা টপিক্যাল NSAID কিন্তু সব সময় দিতে পারি, এর জন্য সিকেডি, হার্ট ডিজিজ আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেপটিক আলসার আছে কিনা, বয়স 65-এর উপর কাছে কিছু দেখার দরকার নেই, অলওয়েজ ইউ ক্যান প্রেসক্রাইব অ্যান NSAID ওভার টপিক্যাল অর জেল অর স্প্রে ফর্ম। ওকে, দেখো কেন এই ব্যাক সাইডটা দিলাম, দেখো এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে শিডিউল এইজ, দ্যাট মিনস প্রেসক্রিপশন ড্রাগ অনলি, দ্যাট মিনস দোকানে গিয়ে একজন পেশেন্ট জিজ্ঞেস করলো যে আমাকে একটা ব্যথার ওষুধ দিন তো, দোকানদার সঙ্গে সঙ্গে একটা জেরোডল পি পাতা দিয়ে দিল, অ্যাবসলিউটলি আনএথিক্যাল, absolutely unethical. Zerodol P cannot be given without a doctor's registered medical practitioner, মানে ডক্টর শুধু না, যার রেজিস্ট্রেশন নাম্বার আছে তার প্রেসক্রিপশন ছাড়া জেরোডল পি দেওয়া যাবে না, বাট নোবডি ইন আওয়ার কান্ট্রি ফলোজ দিস, যার ফলে ভুড়ি ভুড়ি পেশেন্ট, পেটে ব্যথা, আমি দীর্ঘদিন অ্যাসপিরিন খাই বা NSAID জেরোডল পি খাচ্ছি আমার পায়ে ব্যথার জন্য, হাঁটুর ব্যথার জন্য, আমার এখন পেটে ব্যথা বা গ্যাস্ট্রিক আলসার বা কিডনি ডিজিজ, ঠিক আছে, তো কজ ইজ হেয়ার। কোথায় কোথায় দেওয়া যাবে, আর্থারাইটিস, কিডনি স্টোন, ডেন্টাল পেইন, গল স্টোন, অ্যাকিউট মাইগ্রেন, মেনস্ট্রুয়াল পেইন, এন্ডোমেট্রিওসিস। When given in single doses, these drugs are only as effective as paracetamol, which is safer and is the drug of choice for intermittent and mild pain. প্যারাসিটামলের এলটা কোথায় গেল, যাকগে, যাই কোথায় গেল, যাই হোক। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে তাহলে ডাইক্লোফেনাক হলো, আইবুপ্রোফেন হলো, সাইড এফেক্ট আবারও বলছি মেকানিজম কিন্তু সেম, ওই সেই কক্স 1 কক্স 2। আচ্ছা এবার দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট কমন ড্রাগ প্যারাসিটামল, প্যারাসিটামলের সঙ্গে বাকিগুলোর ডিফারেন্স কি, ওকে, প্রথম এটা দেখতে হবে প্যারাসিটামলের সঙ্গে মেইন ডিফারেন্স কি। দেখো সমস্ত এনসাইডে 3টে আর্ম আছে, একটা হচ্ছে কি অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক। প্যারাসিটামল অ্যান্ড মেটামাইজল এরা কিন্তু মেইনলি অ্যানালজেসিক অ্যান্ড অ্যান্টিপাইরেটিক, দে ল্যাক দ্য অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। এবার কথা হচ্ছে NSAID তো, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা হলো না কেন, তার কারণ হচ্ছে এটা না ট্র্যাডিশনাল NSAIDs এর মতন কাজ করে না প্যারাসিটামল। সত্যি কথা বলতে কি প্যারাসিটামল একটা এত কমন ড্রাগ আমরা ইউজ করছি এত বছর ধরে, আজ অবধি আজকে 100 বছর হয়ে গেল প্যারাসিটামলের ইউজ নিয়ার অ্যাবাউট, এখনো পর্যন্ত প্যারাসিটামলের মতো একটা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন আমরা ফার্মাকোলজিক্যালি জানি না, সারপ্রাইজিং। সো উই ডোন্ট নো হাউ প্যারাসিটামল অ্যাক্টস, বাট উই আর ইউজিং ইন র্যাম্পান্ট।
ওকে, প্রবাবলি অবভিয়াসলি সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিট করে, দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান এনএসএআইডি, অ্যাসিটামিনোফেন আরো স্পেসিফিক্যালি বলতে। বাট দেখা গেছে এখন স্টাডি করে দেখা গেছে যে দেয়ার ইজ কক্স 1 অ্যান্ড কক্স 2 ছাড়াও আরেকটা কক্স 3ও রয়েছে, দ্যাট ইজ অনলি ইন ব্রেন। ওকে, প্যারাসিটামল probably inhibits this COX-3 in brain. ওকে, দ্যাটস ওয়াই এটা কিন্তু ট্র্যাডিশনাল এনএসএআইডি যারা COX-1 এবং COX-2 ইনহিবিটার তাদের থেকে প্যারাসিটামল একটু আলাদাভাবে কাজ করে, বিকজ প্রবাবলি ইট ইজ অ্যাক্টিং ইন COX-3 ইন ব্রেন। আরেকটা কি করে, ইট অলসো অ্যাক্টস ইন দ্য ক্যানাবিনয়েড রিসেপ্টর, ভ্যানিলয়েড রিসেপ্টার্স অ্যান্ড সেরোটোনার্জিক রিসেপ্টার্স। এই যে মেকানিজমটা আলাদা একটু, এটার জন্যই অ্যাসিটামিনোফেন কিন্তু প্রবাবলি অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজেসিক অ্যান্ড লেস অ্যান্টি ইনফ্লামেটরি। অর্থাৎ একটা পেশেন্ট তার অস্টিও আর্থ্রাইটিস হয়েছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, মানে যেখানে আইটিস মানে কি, আইটিস মানে ইনফ্লামেশন, তাহলে যেখানে ইনফ্লামেটরি কম্পোনেন্ট আছে, পাটা ফুলে গেছে, হাঁটুটা ফুলে গেছে, জয়েন্টটা ফুলে গেছে, সেখানে কিন্তু আমাকে ডাইক্লোফেনাক বা অ্যাসিক্লোফেনাক বা আইবুপ্রোফেন দিতে হবে। প্যারাসিটামলের খুব একটা কাজ সেখানে হবে না। অন দ্য আদার হ্যান্ড ভিসেরাল পেইন, হেডেক হচ্ছে প্রচন্ড, ওকে, জ্বর এসছে প্রচন্ড, যেখানে ইনফ্লামেটরি কম্পোনেন্ট নেই সেখানে প্যারাসিটামল বেশি কাজ করবে। ওকে, so paracetamol is analgesic and antipyretic but not anti-inflammatory, probably because of its different mechanism of action than all other NSAID. That is number 1, probably it also inhibits COX-3 apart from COX-1 and COX-2 and vanilloid receptors, serotonergic receptors and cannabinoid receptors. Okay, it blocks. That's why it can be used in patients with contraindications for COX inhibitors. মানে normal diclofenac, aceclofenac যে পেশেন্টকে দেওয়া যাবে না। For example, a patient having pain in CKD, chronic kidney disease এর একটা পেশেন্ট যার প্রচন্ড পেইন হচ্ছে, তাকে তুমি এনএসএআইডি দিতে পারবে না, তাকে কিন্তু আমরা প্যারাসিটামল দিতে পারি। যেমন একটা পেশেন্ট, সে প্রেগনেন্ট লেডি, ল্যাকটেটিং মাদার, তাকে আমরা এনএসএআইডি দেব না, টেরাটোজেনিক অ্যাসপিরিন, কিন্তু আমরা কিন্তু তাকে প্যারাসিটামল দিতে পারি। সো প্যারাসিটামল ইজ এ সেফার অপশন। ওকে, দেখো অ্যানালজেসিক অফ চয়েস ইন চিলড্রেন, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স। ওকে, এলিমিনেশন হাফ লাইফ ইজ 2 to 3 আওয়ার্স, যার জন্য 3 থেকে 4 বার অবধি দেওয়া যায়। আরেকটা প্যারাসিটামলের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি জানো, প্যারাসিটামল কিন্তু খুব সেফ ড্রাগ, এর থেরাপিউটিক উইন্ডো খুব বড়। ওকে, মানে 0.5 500 থেকে প্যারাসিটামল দেওয়া যায়, বাচ্চাদের আরো কম 250 থেকে দেওয়া যায়। 500 থেকে আমরা দিনে কিন্তু 2000-3000 অবধি প্যারাসিটামল দিতে পারি, 2000 অবধি তো দিতেই পারি। কিন্তু প্যারাসিটামলের টক্সিক ডোজ হচ্ছে 8000, ধরতে পারছো, দিনে 8000 অবধি, মানে 8000 অবধি প্যারাসিটামলে জেনারেলি টক্সিসিটি হয় না। তাহলে এই যে 2000 থেরাপিউটিক রেঞ্জ আর 8000 হচ্ছে টক্সিক রেঞ্জ, তাহলে একটা হিউজ থেরাপিউটিক উইন্ডো আছে, যার ফলে জেনারেলি প্যারাসিটামলের কিন্তু টক্সিসিটি হয় না। তাও হতে পারে যদি কেউ একসঙ্গে 15-20টা 30টা প্যারাসিটামল খেয়ে নেয়, অনেকে খায়, হয় কিছুই পায় না, সুইসাইড করতে হয়, প্যারাসিটামলই খায়, 30টা প্যারাসিটামল খেয়ে নিল, তাদের কিন্তু হেপাটোটক্সিসিটি হবে। অর্থাৎ প্যারাসিটামল এত সেফ ড্রাগ হওয়া সত্ত্বেও লিথাল ডোজে যদি চলে যায়, ইট ক্যান কজ হেপাটোটক্সিসিটি। প্রশ্ন হলো কি করে? দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে কোশ্চেন আসে, লিখে রাখো যে অ্যাসিটাইলসিস্টিন is used as an antidote in paracetamol poisoning or acetaminophen poisoning. Acetylcysteine is used in the treatment of paracetamol poisoning. দেখো, এটা বুঝতে গেলে প্যারাসিটামলের মেটাবলিজমটা বুঝতে হবে। দেখো, প্যারাসিটামলের মেটাবলিজমে কি হয়, অ্যাসিটামিনোফেন 45 থেকে 55% গ্লুকোনাইডেশন হয় ইন লিভারে, 35 to 45% সালফেশন হয়। ওকে, 5% রেনালি বেরিয়ে যায় ডাইরেক্ট,
5 to 10% একটা মেটাবোলাইট তৈরি হয়, দ্যাট ইজ কল ন্যাপকুই অর এন অ্যাসিটাইল প্যারা অ্যামাইনো বেঞ্জোকুইনোনেমিন। ওকে, নামটা মনে রাখা কঠিন কিন্তু মনে রাখতে হবে ফর ইউর এক্সাম। ওকে, এন অ্যাসিটাইল প্যারা অ্যামাইনো কুইনোনেমিন, ইট ইজ ফর্মড বাই দ্য অ্যাকশন অফ CYP2E1। এই যে ন্যাপকিউটা তৈরি হলো, এই ন্যাপকুই ইজ এ রিঅ্যাক্টিভ মেটাবোলাইট, মানে এটা কি করে, এটা একটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে ইন দ্য লিভার। করে কি করবে, এটা লিভারের প্রোটিনকে ড্যামেজ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট কি হতে পারে, দেয়ার উইল বি লিভার ইনজুরি। ওকে, SGPT SGOT লিভার ফাংশন টেস্ট যদি করো দেখবে বেড়ে গেছে পেশেন্টের INR ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও বেড়ে যাবে, ব্লিডিং এর চান্স বেড়ে যাবে, কারণ লিভার আমরা জানি অল দ্য কোয়াগুলেশন ফ্যাক্টরস আর ফর্মড ইন দ্য লিভার। তাহলে হেপাটোটক্সিসিটি যদি হতে শুরু করে তাহলে কোয়াগুলেশন প্রোফাইল নষ্ট হবে, ব্লিডিং এর চান্স বেড়ে যাবে, লিভার ফেলিওর হবে। আরেকটা ডেঞ্জারাস ব্যাপার কি, সেটা হচ্ছে যে তার আগে একটা কথা বলিনি, যে তাহলে প্রশ্ন হচ্ছে প্যারাসিটামল নর্মালি দিলেও তো ন্যাপকিউ তৈরি হচ্ছে, তাহলে নর্মালি কি হেপাটোটক্সিসিটি হবে না? না, হবে না। কেন হবে না? কারণ নর্মালি যে ন্যাপকিউটা তৈরি হচ্ছে, দেখো এর কনসেন্ট্রেশন খুব কম, অনলি 5 to 10%। যেই এটা তৈরি হয় না, যেহেতু বডি রিঅ্যাক্টিভ মেটাবোলাইটটা পেয়ে গেল, কি করে সঙ্গে সঙ্গে এর সঙ্গে গ্লুটাথিয়নকে জুড়ে দেয়। গ্লুটাথিয়নটা যদি ন্যাপকিউর সঙ্গে একবার জুড়ে যায়, গ্লুটাথিয়নের মধ্যে থাকে একটা অ্যামাইনো অ্যাসিড যেটাকে আমরা বলি সিস্টিন। হলো, এই সিস্টিনটা সালফহাইড্রিল গ্রুপকে ডোনেট করে। এই সালফহাইড্রেশনের ফলে কি হবে, এই ন্যাপকুইটা যেটা রিঅ্যাক্টিভ মেটাবোলাইট, এটা একটা নন রিঅ্যাক্টিভ মেটাবোলাইট মার্ক্যাপটোপিউরিন, তাতে কনভার্টেড হয়ে যায় এবং ইউরিন দিয়ে বেরিয়ে চলে যায়। So because it is converted to a non-reactive metabolite, this reactive effect of NAPQI is not there in therapeutic dose. কিন্তু যখন খুব হাই ডোজে দেব, প্যারাসিটামল 10 যে বললাম 30টা প্যারাসিটামল কেউ খেয়ে নিয়েছে, তখন কিন্তু there will be less glutathione available, কারণ ওর এক্সস্টেড হয়ে গেছে এবং ন্যাপকিউটা জমতে শুরু করবে, causing hepatotoxicity। ওকে, তাহলে তখন আমাদের কি করতে হবে, ওই বাইরে থেকে সিস্টিনটা দিতে হবে, যে সিস্টিনটা গ্লুটাথিয়ন দিয়ে দিত। ওই জন্য আমি কি বললাম, অ্যাসিটাইল সিস্টিন ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ প্যারাসিটামল পয়জনিং, বিকজ ইউ হ্যাভ টু গিভ সিস্টিন ফ্রম আউটসাইড হুইচ ইজ নর্মালি প্রোভাইডেড বাই গ্লুটাথিয়ন। ওকে, পারবে তো পরীক্ষায়? তাহলে দেখো, যদি একটা পেশেন্ট অ্যালকোহলিক হয়, ক্রনিক অ্যালকোহলিক, যার গ্লুটাথিয়ন কম, তাহলে তার প্যারাসিটামল অনেক কম ডোজেই হেপাটোটক্সিসিটি হতে পারে। একটা হেপাটাইটিস পেশেন্ট, হেপাটাইটিস সি ক্রনিক, যার গ্লুটাথিয়ন কম, তারও কিন্তু হেপাটোটক্সিসিটি হয়ে যেতে পারে প্যারাসিটামলে। আর অবশ্যই প্যারাসিটামল কেউ যদি অনেকগুলো ইনজেকশন করে, 30টা 40টা সুইসাইডাল অ্যাটেম্প্ট হয়, তাহলেও কিন্তু একইভাবে হেপাটোটক্সিসিটি হতে পারে প্যারাসিটামলে, ডেসপাইট বিং আ ড্রাগ উইথ হাই থেরাপিউটিক উইন্ডো। এবার দেখো, একটা কথা এখানে বলার, যে এই যে এন অ্যাসিটাইল সিস্টিন আমরা দিতে শুরু করলাম, এর কতক্ষণ দিয়ে যাব, কতক্ষণ দেব? দেখো একটা ব্যাপার, যে প্যারাসিটামলের এই যে হেপাটোটক্সিসিটি না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হয় না, খুব ডেঞ্জারাস এটা। অর্থাৎ পেশেন্ট আজকে 30টা প্যারাসিটামল খেয়ে নিয়েছে, সুইসাইড অ্যাটেম্প করেছে, সকালবেলা তো ঘুম থেকে উঠে দেখলো একদম ঠিক, কিছুই নেই। দ্যাট ডাজন্ট মিনস যে তার হজম হয়ে গেল, প্যারাসিটামল আর কিছু হলো না, তা নয়। এই প্যারাসিটামলটা ব্রেকডাউন করে, মনে রাখো, এন্টারহেপাটিক সার্কুলেশন হবে, হয়ে ব্রেকডাউন হয়ে ন্যাপকিউ তৈরি হয়ে, সেটা অ্যাকুমুলেটেড হয়ে, এনাফ অ্যাকুমুলেটেড হবে, গ্লুটাথিয়ন স্টোর ডিপ্লিটেড হয়ে যাবে, তারপর তার টক্সিসিটি আসবে। সো অফেন টক্সিসিটি কামস আফটার 24 আওয়ার্স। অর্থাৎ পেশেন্ট আজকে খেলেও কালও কিছু নেই, পরশু সকাল থেকে হেপাটোটক্সিসিটি, জন্ডিস স্টার্ট, ওকে, লিভার ফেলিওর স্টার্ট। তাহলে এন অ্যাসিটাইল সিস্টিন কতক্ষণ দেবে? at least for 20 to 24 hours. Okay, that is very important. আরেকটা কি ড্রাগ, মেটামাইজল। ওকে, মেটামাইজল, দেখো অনেক ড্রাগ আছে বইতে, আমি অতগুলো আলোচনা করিনি,
কারণ দরকারও নেই অত, একদম যেটুকু অ্যাটিপিক্যাল বা জানা দরকার সেটুকুই ডিসকাস করেছি। মেটামাইজল ইজ সেম, ইট ল্যাক্স অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট লাইক প্যারাসিটামল। মেটামাইজল আমরা কখন দেব? তখনই দেব যদি কারো প্যারাসিটামলেও ডিজায়ার্ড অ্যানালজেসিক অর অ্যান্টিপাইরেটিক এফেক্ট না আসে, তখনই আমরা মেটামাইজল দেব। মেটামাইজল প্রথমেই আমরা দেব না। ওকে, predominantly used for pain that does not respond to paracetamol. Metamizole is also spasmolytic, probably due to inhibition of the intracellular calcium release. This effect is often used in colic pain. Okay, should be given slowly injected because it can cause anaphylactic reaction. এটা একটা অদ্ভুত ড্রাগ নেবুমেটন, এটা একদম নতুন এসছে, নতুন বলা যায় না, 5-6 বছর 7 বছর হলো। নেবুমেটন নিয়ে একটু বলে রাখি, নেবুমেটন ইজ এ প্রো ড্রাগ। এটা নিয়ে আলোচনা করার কারণ কি, যেটা probably the only non-acidic NSAID, MCQ, non-acidic NSAID। আরেকটা নেবুমেটনে খুব ইম্পর্টেন্ট জিনিস কি, এর হাফ লাইফ খুব বেশি, 24 ঘন্টার উপর। তার ফলে দেখো দিনে একবার দিলেই হয়ে যায়, এটা একটা। আরেকটা কি, যেহেতু একবার দিলে হয়ে যায়, সো দেয়ার ইজ লেস চান্স অফ গ্যাস্ট্রিক ইনটলারেন্স, মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আলসারেশনের চান্স কিন্তু নেবুমেটনে অনেক কম। ওকে, বিকজ অফ ইটস লেস ফ্রিকোয়েন্ট dosage. Now, last but not the least, সেটা হচ্ছে COX-2 inhibitors, that is all the latest drugs like etoricoxib, celecoxib, vallecoxib, rofecoxib, এইগুলো coxibs. Again, indication is same like all NSAID in all arthritic patients, osteoarthritis, rheumatic arthritis, osteoarthritis, post-traumatic pain, any pain added with inflammation, we can use this COX-2 inhibitors. COX-2 inhibitors কাদের আমরা দিতে পারি? দেখো, যাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এর চান্স বেশি। ওকে, অর্থাৎ আমাদের দীর্ঘদিন ধরে NSAID দিতে হবে, পেশেন্ট অলরেডি বলছে আমার পেটে ব্যথা হচ্ছে, বা গ্যাস্ট্রিক আলসারের হিস্ট্রি আছে, বা 60-65 বছরের উপরের বয়স, আমরা একটু সেফার অপশান চাই, তাতে কিন্তু আমরা COX-2 inhibitors দিলেই ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এর একটা ড্রব্যাক আছে, ড্রব্যাকটা খুব সিরিয়াস ড্রব্যাক। সেটা কি, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এর চান্স কমায়, কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি। তার মানে আমি একটা সাইড এফেক্ট কমালাম, কিন্তু কার্ডিয়াক সাইড এফেক্টটা বেড়ে গেল। তাহলে পেশেন্টের, তাহলে দেখো আমরা NSAIDটা কিভাবে ভাগ করতে পারি। যদি পেশেন্টের গ্যাস্ট্রিক ব্লিডিং না হয়, গ্যাস্ট্রিক আলসারেশন না হয়, কন্টিনিউ ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক আর অ্যাসপিরিন। যদি পেশেন্টের গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে যায়, তাহলে চেঞ্জ টু COX-2 সিলেক্টিভ। ওকে, আর প্রোভাইডেড আমাদের দেখে নিতে হবে যে পেশেন্টের কোনো হার্ট ডিজিজ আছে কিনা। যদি হার্ট ডিজিজ থাকে তাহলে কিন্তু আমরা এটা দিতে পারবো না, বিশেষ করে ইসকেমিক হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট ফেলিওর যদি থাকে, দেওয়া যাবে না। ওকে, দ্যাট ইজ এ প্রবলেম। দেখো, খুব কমন ড্রাগ ইটোসাইন 90। ওকে, ইটোরিকক্সিব 90, যদি এখানকার হসপিটালের প্রেসক্রিপশন অডিট তোমরা করো, দেখবে প্রত্যেক দিন অন্তত 30টা প্রেসক্রিপশন পাবে, ইউ উইল গেট ইটোসাইন। ওকে, দ্যাট মাচ ইউজড। ভেরি লিটল জিআই টক্সিসিটি, ভেরি লিটল কেন বলছি, আছে, নেই তা না, আছে জিআই টক্সিসিটি, বাট মাচ লেস দ্যান আদার ট্র্যাডিশনাল NSAIDs. Chances of thrombosis increased on prolonged use. Chances of thrombosis is increased. That is why acute MI and stroke must not be used in patients with established ischemic heart disease, cerebrovascular disease or stroke, or those with peripheral arterial disease. Etoricoxib is the longest selective COX-2 inhibitor. Also, it inhibits CYP2D6, elevates levels of some beta blockers, অ্যামিটিপটিলিন, অ্যান্টিসাইকোটিক্স, ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা ইটোরিকক্সিবে পেইন পুরোটা যায় না বলে এর সঙ্গে অ্যামিটিপটিলিন বা নরট্রিপটিলিন অ্যাড করি। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ ইটোরিকক্সিব ক্যান ইনহিবিট the CYP enzyme and increase the concentration of amitriptyline
which is used in peripheral neuropathy. Again যদি কিডনি ডিজিজ থাকে দেওয়া যাবে না, জাস্ট লাইক ট্র্যাডিশনাল এনসাইডস, যদি দিতেই হয় 50% ডোজ কমিয়ে দিতে হবে। ওকে, তাহলে সিকেডিতেও আমরা কিন্তু কক্স2 ইনহিবিটার্সের কোনো অ্যাডেড বেনিফিট পেলাম না ওভার ট্র্যাডিশনাল। ওকে, তাহলে একমাত্র বেনিফিট দাঁড়াচ্ছে ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আলসারেশন অর জিআই ব্লিডিং। এছাড়া আর কোনো সেই অর্থে কক্স2 ইনহিবিটার্সেরও কক্স1 বা নন সিলেক্টিভের উপর বিশেষ কোনো বেনিফিট নেই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমরা একটা পিপিআই ঢুকিয়ে দিতে পারি, একটা প্রোটন পাম্প ইনহিবিটার প্যান্টোপ্রাজল যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা গেছে যে গ্যাস্ট্রিক আলসারেশন বা গ্যাস্ট্রিক ব্লিডিং এর চান্স অনেক কমে যায়। তাহলে whenever you are prescribing an NSAIDs you add a PPI, pantoprazole or omeprazole. Okay, that will reduce to some extent the গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সাইড এফেক্টস। দেখো আমি এই যে ইটোরিকক্সিবের ব্যাক সাইডটা দেখালাম, দেখো কি লেখা রয়েছে, caution not to be sold by retail without prescription and this drug should be used with caution in patients suffering from coronary heart disease or cardiovascular disorder. ওকে, সামান্য দুটো জিনিস বলে দিই, মেফেনামিক অ্যাসিড অ্যান্ড ইন্ডোমেথাসিন খুব একটা ইউজ জানা এর কিছু নেই। দুটো ইউজ আছে মেফেনামিক অ্যাসিডের, সেটা হচ্ছে যে ইন ডিসমেনোরিয়া যেটা বললাম, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সময় যে পেইন বা কলিকে পেইন হয় তাতে কিন্তু মেফেনামিক অ্যাসিড দেওয়া যেতে পারে। মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভার্স এফেক্টস অল আর জাস্ট লাইক অল আদার NSAID. It is added often given with dicyclomine. Okay, mefenamic acid. Okay, যেমন দেখো মেপটাল স্প্যাস, ডাইসাইক্লোমিন is an anticholinergic and antispasmodic. তাহলে mefenamic acid will act as an NSAID and dicyclomine will act as an antispasmodic, anticholinergic. So there will be better effect or profound effect in dysmenorrhea or menstruation associated cramp. আরেকটা কি, ইন্ডোমেথাসিন। ইন্ডোমেথাসিনের একটা ইউজ আছে, আর কোনো ইউজ এখন নেই, সেটা হচ্ছে ইন দ্য ট্রিটমেন্ট অফ পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস। ওকে, ইন চিলড্রেন। ওকে, বাচ্চাদের পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস যদি থাকে তাতে ইন্ডোমেথাসিন দেওয়া যায়। ইন্ডোমেথাসিন নিয়ে আর কিছু জানার বা পড়ার মতন নেই। কখন দেওয়া যাবে না? এগেইন কিডনি ডিজিজ থাকলে ইন্ডোমেথাসিন দেওয়া যাবে না, জাস্ট লাইক এনি আদার NSAID. ওকে, ক্রিয়েটিনিন 1.8 1.7 এর উপর চলে গেলে ইন্ডোমেথাসিন দেওয়া যাবে না। তাহলে দেখো থেরাপিউটিক অ্যাডভান্টেজেস অফ আর ডিসঅ্যাডভান্টেজেস কি, দেখো স্যালিসাইলেট আপার জিআই ডিস্টারবেন্স করে, ওল্ডার, বেনিফিট কি, লো কস্ট। ওকে, কস্ট কম, আমাদের দেশের জন্য সুটেবল। ইন্ডোমেথাসিন বেসিক্যালি অল সেম জিআই ডিস্টারবেন্সেস, এবং যত আমরা যেটা বাবা করে বলছি, যত আমরা নিউয়ার জেনারেশনে যাচ্ছি, যেমন সেলেকক্সিভ এই যে আসছি, দেখো লেস জিআই ইরিটেশন। ওকে, দ্যাট ইজ আওয়ার টার্গেট, জিআই ইরিটেশনটা কমিয়ে আনা। কিন্তু একইভাবে আমাদের কিন্তু ডিসঅ্যাডভান্টেজটাও বেড়ে যাচ্ছে, আমাদের ইনফেকশন এবং স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যাবে না, বা হার্ট ডিজিজ থাকলে কিন্তু দিতে পারছি না। তাহলে পিপিআই ছাড়া আরেকটা কি অপশন আছে, এটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, লিখে রাখো, এক্সপ্লেন হোয়াই। যে মিসোপ্রোস্টল ইজ ইউজড উইথ ডাইক্লোফেনাক। হোয়াই? মিসোপ্রোস্টল ইজ অফেন কম্বাইন্ড উইথ ডাইক্লোফেনাক অর NSAID. হোয়াই? দেখো খুব সহজ, এই দেখো ডাইক্লোফেনাকের সঙ্গে মিসোপ্রোস্টল জুড়ে দিয়েছে, দেখো খুব সহজ। ডাইক্লোফেনাক কি NSAID, so it will can cause gastric ulceration, it will damage the mucosal barrier, okay, by inhibiting prostaglandin synthesis. খুব সহজ। মিসোপ্রোস্টল কি, prostaglandin analog, so it will help regain the gastric mucosal barrier, also cause reduced gastric ulceration by preventing the or maintaining the gastric mucosal barrier in the stomach. হলো, খুব সহজ। একটা হচ্ছে ডাইক্লোফেনাক গ্যাস্ট্রিক মিউকোসাল ব্যারিয়ারটাকে ধ্বংস করে দেবে বা চেষ্টা করবে এটাকে ইরিটেট করার, আর
Misoprostol being an prostaglandin analog will make more prostaglandin available and cause proper maintaining of that gastric mucosal barrier. এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে এফেক্টিভিটি কতটা? এফেক্টিভিটি খুব একটা নেই। ওকে, টেকনিক্যালি থিওরিটিক্যালি এফেক্টিভ, বাট ইন প্র্যাকটিক্যাল খুব একটা এফেক্টিভ নয়। দেখা গেছে এর থেকে পিপিআই দিলে বেটার কাজ হয়। তো আজকের ডেটে আমরা কিন্তু মিসোপ্রোস্টল খুব একটা ইউজ করি না, যদিও থিওরিটিক্যালি ইউজফুল, প্র্যাকটিক্যালি নয়। প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এনএসএআইডির সঙ্গে পিপিআইটাই প্রেফার করি। ওকে, PPIs may be more effective than misoprostol in NSAID-induced ulceration, and the use of misoprostol has become less common. Okay. So, co-administration of a PPI with an NSAID is an alternative to a combination of misoprostol with an NSAID. Okay. দরকার নেই, এগুলো পোস্ট গ্রাজুয়েশন লেভেলে তোমাদের দরকার নেই। দেখো এখানে একটা কথা বলে রাখি, তাহলে এটাও মনে হতে পারে যে আমার একটা পেশেন্টের হার্ট ডিজিজ আছে, আমাকে তাকে এনএসএআইডি দিতে হবে। তাহলে আমি যদি হার্ট ডিজিজ আছে, তাহলে আমি যদি অ্যাসপিরিন দিয়ে দিই, তাহলে অ্যান্টিথ্রম্বোটিক ইসকেমিক হার্ট ডিজিজে কাজ করবে। অ্যাসপিরিন দিয়ে যদি আমি একটা কক্স 2 ইনহিবিটর দিই, আমি একটা অ্যাসপিরিন দিয়ে দিলাম, তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্ট ঢুকে গেলাম। আবার অন্যদিকে আমি একটা কক্স 2 ইনহিবিটরও দিয়ে দিলাম ব্যথা কমার জন্য। না, করবে না, এটা কিন্তু করা যাবে না। হলো, হার্ট ডিজিজ থাকলে কক্স 2 ইনহিবিটর দেওয়া যাবে না। হলো, হোয়াট এভার মে বি দ্য কন্ডিশন। আরেকটা কি হতে পারে, অ্যানালজেসিক ওভার ইউজ হেডেক, মানে যে হেডেকের জন্য প্যারাসিটামল দিচ্ছ সেই হেডেকটাই আবার প্যারাসিটামলই করে দিচ্ছে। এটা সাইকোলজিক্যাল। পেশেন্ট দেখবে, কিছু পেশেন্ট পাবে যারা এসে বলবে, ডাক্তারবাবু আমার তো প্যারাসিটামল না খেলে মাথা ব্যথাই যায় না, হ্যাঁ আমাকে প্যারাসিটামল রোজ সকালে খেতেই হবে, তবে আমি কাজ করতে পারবো। বলো, এটাকে বলে প্যারাসিটামল ওভার ইউজ বা ক্যাফেন ওভার ইউজ। কফি যাদের হয়, খায় যারা, কফি অ্যাডিক্টেড, তো সকালবেলা কফি না খেলে তাদের মাথা ব্যথা ঝাড়বে না। ওকে, খুব কমন পাবে। এখানে কি করতে হবে, পেশেন্ট কি করেছে, খেতে 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 না ও সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স হয়ে গেছে। ও ভাবছে যে আমার ওটা না হলে হবে না, আদতে কিন্তু তা না। এখানে অ্যামিট্রিপটিলিন খুব ভালো কাজ করে। আর কি করতে হবে, পেশেন্টকে কাউন্সিলিং করে এনএসএআইডস থেকে অন্য কোনো ড্রাগসে চলে যেতে হবে। হলো, অন্য কোনো টাইপের পেন কিলার দাও যাতে তার হেডেকটা কন্ট্রোল হয়। ওকে, analgesic overuse headache. So basically it's a syndrome characterized by daily headache accompanied by dependence on symptomatic medications. স্টেজ 4 এবং স্টেজ 5 সিকেডি, মানে যেখানে জিএফআর লেস দ্যান 30, সেখানে NSAIDs আর অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, একদম দেওয়া যাবে না। মানে স্টেজ 4, স্টেজ 5, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, মানে যেখানে কিডনি ফাংশন মোটামুটি ঠিক আছে, আমরা কিন্তু NSAID দিতে পারি, তবে উইথ এ রিডাকশন ইন ডোজ, মানে 50% ডোজ রিডাকশন করে NSAIDটা দিতে হবে। হলো, এগুলো দরকার নেই তোমাদের। সো বেসিক্যালি NSAID তাহলে আমরা কোনটা দেবো, চয়েস অফ NSAID। দেখো, কোনো পার্টিকুলার চয়েস অফ NSAID বলে কিছু নেই। হলো, NSAID ডিপেন্ড করবে পেশেন্টের সিমটমের উপর, পেশেন্টের হার্ট ডিজিজ আছে কিনা, তাহলে আমরা সিলেক্টিভ দেবো না, কক্স 2 দেবো না, নন সিলেক্টিভ ডাইক্লোফেনাক দেবো। পেশেন্টের কিডনি ডিজিজ আছে কিনা, যদি থাকে চেষ্টা করবো NSAID না দেওয়ার, যদি একান্ত দিতে হয় 50% ডোজ রিডাকশন করে দেবো। স্টেজ 4 এর উপর চলে গেলে তো দেবই না। ওকে, দেখতে হবে সোডিয়াম ওয়াটার রিটেনশন করছে কিনা, কোনো ইডিমা হয়ে যাচ্ছে কিনা পেশেন্টের, তাহলেও NSAIDটাকে বন্ধ করতে হবে। হলো, কোনো কিডনি ডিজিজ পেশেন্টের ডেভেলপ করছে কিনা NSAID চলার পর, তাহলেও বন্ধ করতে হবে। তাহলে পিরিয়ডিক্যালি ক্রিয়েটিনিন দেখতে হবে, টক্সিসিটি হচ্ছে কিনা লিভার ফাংশন টেস্ট দেখতে হবে, হেপাটোটক্সিসিটি হচ্ছে কিনা দেখতে হবে। ওকে, তাহলে এত কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন NSAIDটা দেবো, বা আদৌ NSAID থেরাপিতে যাবো কিনা, বা অন্য কোনো পেন ম্যানেজমেন্ট মডিউলসে চলে যাব। যেমন মরফিন আছে আমাদের হাতে, যেমন গাবাপেন্টিন আছে, অ্যামিটিপটিলিনস আছে,